তেহরান শহরের আকাশে তখন রাতের কালো রঙের ছায়া। রাজধানীর রিভলিউশনারি গার্ড কমপ্লেক্সের প্রধান ভবনের তৃতীয় তলায় তৎপরতা তুঙ্গে। ইরানের বিপ্লবী গার্ডের শীর্ষ 7 জন এয়ারফোর্স কর্মকর্তা এক কক্ষে। কেউ নোট নিচ্ছেন, কেউ রেডিও কমান্ড চেক করছেন, কিন্তু তারা কেউ জানেন না এই ঘর থেকে তারা কেউই আর বাইরে ফিরবেন না। কেউ বুঝতেই পারেনি এই জড়ো হওয়াটা তাদের নিজেদের সিদ্ধান্ত নয়, বরং ছিল ইসরায়েলের সাজানো এক নিখুঁত ফাঁদ। ঠিক তখনই তেহরানের আকাশ চিরে এলো আগুনের ছায়া। একটি নয়, দুটি নয়, একসাথে ছুটে এলো 7টি প্রিসিশন গাইডেড মিসাইল। ঠিক সেই ভবনের উপরেই যেখানে তারা ছিলেন। একটি মুহূর্ত, মাত্র একটি ক্ষণ, আর সব শেষ। আমরা জানতাম তারা এক জায়গায় একত্রিত হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন এক ইসরায়েলি নিরাপত্তা সূত্র। তিনি বলেন, আমরা এমন কিছু করেছিলাম যার ফলেই তাদের সবাইকে সদর দপ্তরে উপস্থিত হতে হয়, এবং আমরা নিশ্চিত করেছিলাম তারা সেখানেই থাকবে। কিন্তু কিভাবে? এই কিছু যে ছিল একটি সাইবার জাল তা বোঝা যায় যখন খোঁজ মেলে ইরানের সামরিক কমিউনিকেশন সিস্টেমে ইসরায়েল সম্পূর্ণরূপে প্রবেশ করে ফেলেছে। একটি রাষ্ট্রের ভেতরের আরেক রাষ্ট্র, শত্রুর চোখে দেখা পৃথিবীর প্রতিটি কণা, প্রতিটি ফোন কল, প্রতিটি বার্তা, এমনকি নেতাদের ঘুমানোর বিছানা পর্যন্ত ট্র্যাক করতে পারার নাম যদি গুপ্তচর বৃত্তি হয়, তাহলে একে বলা চলে একবিংশ শতাব্দীর ডিজিটাল দখলদারিত্ব। বিশ্বের বহু দেশ, এমনকি ভারতেও বিতর্কিত হয়ে উঠেছিল ইসরায়েলি তৈরি পেগাসাস স্পাইওয়্যার। এটি শুধুমাত্র মোবাইলের মধ্যে ঢুকতে পারে এমন নয়, এটি ফোনের মাইক্রোফোন অন করে, ক্যামেরা চালু করে, এমনকি ফোন ব্যবহারকারী জানার আগেই তার পরিচিত জনদের হয়ে কথোপকথনও চালাতে পারে। ঠিক এমনই এক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল ঢুকে পড়ে ইরানের কমান্ড সেন্টারে। তারা দেখতে পায় কে কার সাথে কথা বলছে, কে কোথায় যাচ্ছে, এমনকি কার শরীরের তাপমাত্রা কত, এসবও। আর এইসব ডেটা একত্র করে সাজানো হয় একটি বেল্ট অপারেশন, যার মূল উদ্দেশ্য ছিল ইরানের শীর্ষস্থানীয় বিমান প্রতিরক্ষা ও স্ট্র্যাটেজিক কমান্ডারদের এক জায়গায় এনে একটি বিশাল আঘাত হানা। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিপ্লবী গার্ড সদর দপ্তরে সেই রাতে একে একে প্রবেশ করেছিল শীর্ষস্থানীয় নেতারা। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এ যেন কোনো উচ্চ পর্যায়ের জরুরি সামরিক বৈঠক, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। প্রতিটি নেতার ফোনের ভেতর ইসরায়েলের কৃত্রিম বন্ধু আগে থেকেই অবস্থান করছিল। কৃত্রিমভাবে তৈরি করা হয় একটি নিরাপত্তা সংকেত, যা দেখায় যে দেশের উত্তর পশ্চিম সীমান্তে ইরাকে মোতায়েন মার্কিন বাহিনীর দিক থেকে কোনো বড় ধরনের হামলার পরিকল্পনা রয়েছে। এটা নিশ্চিত করতে যেভাবে ভুয়া সেনা মুভমেন্ট, ফেক অডিও কমান্ড এবং ডিজিটাল সংকেত পাঠানো হয়েছিল তা হুবহু বাস্তব মনে হয়। যে মুহূর্তে সবাই সদর দপ্তরে হাজির, সেই মুহূর্তেই চালানো হয় সাইবার হামলার দ্বিতীয় ধাপ। তাদের ফোন, সিগন্যাল ব্লকার এবং ডেটা স্টোরেজকে এক মুহূর্তের জন্য ফ্রিজ করে দেওয়া হয়। নেতারা তখনও জানেন না তারা একজন নয়, বরং হাজারো নীরব দর্শকের সামনে দাঁড়িয়ে আছেন। ইসরায়েলের তেল আবিবে সেই মুহূর্তে ছিল গভীর রাত, কিন্তু একটি বাংকার ঘরে আলো জ্বলছিল পুরো দমে। সেখানে বসে একদল সাইবার বিশেষজ্ঞ বিশ্লেষণ করছিল প্রতিটি মুহূর্ত। কে কখন কি বলছে, কোথায় তাকাচ্ছে, কার মুখে আতঙ্ক, কার কণ্ঠে হতাশা। তারা শুধুমাত্র শত্রুদের কথাবার্তাই শুনছিল না, তারা সেই কথাগুলো রেকর্ড করছিল, সংরক্ষণ করছিল এবং বিশ্বে ইরানের সামরিক সামর্থ্য ও পরিকল্পনার বিপরীতে এক ভয়ানক প্রচারণা প্রস্তুত করছিল। এই তথ্যই পরে ব্যবহৃত হয় পশ্চিমা বিশ্বে ইরান পারমাণবিক হুমকি তত্ত্ব আরও জোরালো করতে। পরবর্তী 24 ঘণ্টায় ইরানের সরাসরি মুখপাত্ররা মুখে কুলু পেটেছিলেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে গোয়েন্দা সূত্রে জানা যায় ইরানের ইলেকট্রনিক যুদ্ধ বিভাগে এক অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তেই প্রকাশ পায় একাধিক সিনিয়র অফিসারের ফোনে অনুপস্থিত অথচ সক্রিয় অ্যাপস পাওয়া গেছে। ফোনের ডেটা লগ ও কানেকশন হিস্ট্রি ঘেটে দেখা যায় তারা ভেবেছিলেন তারা দেশের শীর্ষ নিরাপত্তা চ্যানেলে যোগাযোগ করছেন, অথচ তাদের বার্তা পৌঁছেছে তেল আবিবের সেনা রুমে। এটাই ছিল সেই ভয়ঙ্কর সত্য। ইরান যে যুদ্ধের ময়দানে নামেনি, কিন্তু তবুও হেরে গেছে। এই প্রথম না, এর আগেও ইসরায়েল হিজবুল্লাহর কমান্ড সিস্টেমে একই কৌশলে প্রবেশ করেছিল। সে সময়ও পেগাসাসের মতো প্রযুক্তি দিয়ে তাদের নিজেদের কমান্ডারদের মোবাইল ফোন থেকে ডেটা হাতিয়ে নিয়ে পরিকল্পনা মাফিক ড্রোন স্ট্রাইক চালানো হয়। লেবাননের সীমান্তে সেই হামলায় নিহত হয় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ 3 কমান্ডার। পুরনো দিনে যুদ্ধ মানেই ছিল সীমানা অতিক্রম, কামানের গর্জন, শত্রুর দখল। কিন্তু আজ তথ্য দখল করো, মনোযোগ দখল করো, তারপর পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউট করো। তেহরানে সেই এক্সিকিউশন হয়েছে।
আর তা এত নিখুঁত, এত নীরব, এত দ্রুত যে রাষ্ট্রটা জানতেও পারেনি কিভাবে তার সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র ও কামান দিয়ে হবে না, হবে মোবাইল অ্যাপে কোডে সিগন্যাল হাইজ্যাক করে, যেখানে শত্রুর সেনারা যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই পরাজয় স্বীকার করে ফেলবে। তাদের তথ্য ফাঁস হয়ে তাদের নিজের সিস্টেম নিজের বিপক্ষে গিয়ে দাঁড়াবে। তেহরানের সেই রাত এখনও শেষ হয়নি। যে সদর দপ্তরে নেতারা ভেবেছিলেন তারা নিরাপদ, সেখানেই তারা হয়েছিল বন্দী, ডিজিটাল পাজলের এক একটা টুকরো হয়ে। আর তেল আবিবের সেই নিঃশব্দ কনফারেন্স রুম, যেখান থেকে বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতাকে নীরবে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেটিও নিভে যায় আলো ফুরালে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ইরান কি এবারও মোক্ষম প্রতিশোধ নিতে পারবে, নাকি আরেকবার সাইবার জালে জড়িয়ে পড়বে? আর ইসরায়েল, তারা কি এবার চায় একটি যুদ্ধ নয়, বরং এক একটা রাষ্ট্রকে ভেতর থেকেই গিলে ফেলার অনিবার্য গেম? সত্য এখনো অন্ধকারে, কিন্তু একথা নিশ্চিত, একটি নতুন ধরনের যুদ্ধ শুরু হয়ে গেছে এবং আমরা সবাই হয়তো নিজের অজান্তেই তার ভেতরেই রয়েছি।